হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। ২১ আগস্ট গ্রেনেড হামলা, তারেকসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর। জুলাই সনদ নিয়ে শিগগির প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। ডাকসুতে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সহ ৩ বাম সংগঠনের প্যানেল ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন একসময় দেলোয়ার হোসাইন সাইদির মামলার অন্যতম আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। আজ বৃহস্পতিবার ২১শে অগস্ট তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এসে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ সামিম জানিয়েছেন, সুখরঞ্জন বালী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, দীর্ঘ সময় ভারতের কারাগারে বন্দী অবস্থায় কেটেছে তার জীবন। প্রসঙ্গত, সুখরঞ্জন বালী ছিলেন সাইদির মামলার রাষ্ট্রপক্ষের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে হঠাৎই অবস্থান পরিবর্তন করে তিনি সাইদির পক্ষে সাক্ষ্য দেন। আর সেই একই দিন আদালত চত্বর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। পরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিদেশি সংবাদ মাধ্যম জানায় তাকে ভারতের একটি কারাগারে পাওয়া গেছে। সেই সময় দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এই ঘটনায়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাংলাদেশে ফিরে আসেন সুখরঞ্জন বালী। আর আজ বহু বছর পর তিনি আবারও প্রকাশ্যে এসে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলেন। তিনি স্পষ্ট করে বলেন, গুম, নির্যাতন এবং অবৈধভাবে কারাগারে আটকে রাখার ঘটনার জন্য শেখ হাসিনার বিচার হতে হবে। দেশের রাজনৈতিক মহলে এখন নতুন করে আলোচনার ঝড় উঠেছে এই অভিযোগকে ঘিরে। এখন শুনছিলেন হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাক্ষী সুখরঞ্জন বালীর অভিযোগের বিস্তারিত প্রতিবেদন। জুলাই সনদ নিয়ে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া পূর্ণাঙ্গ খসড়ায় বিএনপির লিখিত মতামত দিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া যাবে না। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির বিরুদ্ধেও মত দিয়েছে দলটি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসবেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির নির্ভরযোগ্য সূত্র বলছে, বিএনপি মনে করে কোনো রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের ওপরে স্থান দেওয়া হলে তা একটি খারাপ নজির তৈরি করবে। তাদের মতে, জুলাই সনদে যেভাবে বলা হয়েছে এর বিধান, প্রস্তাব বা সুপারিশ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, সেটি গ্রহণযোগ্য নয়। বিএনপি মনে করছে সংবিধানের ওপরে কোনো দলিলের অবস্থান হতে পারে না। একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হলে বা প্রশ্ন তুলতে চাইলে তার আইনি আশ্রয় নেওয়ার অধিকার অবশ্যই থাকতে হবে। সূত্র জানিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হয়েছিল। যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং বিস্তারিত বিশ্লেষণের পর বিএনপি বুধবার ২০শে অগস্ট ইমেইলের মাধ্যমে লিখিত মতামত জমা দিয়েছে। যদিও আগে শোনা যাচ্ছিল ২১শে অগস্ট জমা দেবে দলটি, তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই জমা দিল বিএনপি। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা জুলাই সনদের ৮ দফা অঙ্গীকারনামাকে অপ্রয়োজনীয় বলেছেন। তাদের যুক্তি, রাজনৈতিক দলগুলো যখন সনদে স্বাক্ষর করবে সেটিই হবে আসল অঙ্গীকার। এর বাইরে আলাদা করে আবার অঙ্গীকারের দরকার নেই। তারপরেও যদি রাখতে হয় তবে সেটা যৌক্তিক পর্যায়ে থাকতে হবে। অঙ্গীকারনামার ৪র্থ দফায় বলা হয়েছে, জুলাই সনদের প্রতিটি প্রস্তাব সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ বলে গণ্য হবে। তাই এর বৈধতা বা কর্তৃত্ব নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। বিএনপি স্পষ্ট করেছে এটা গ্রহণযোগ্য নয়। বুধবার বিএনপি আরও বৈঠক করেছে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং এলডিপির সঙ্গে। এর আগের দিন তারা গণতন্ত্র মঞ্চ, বিজেপি ও গণপরিষদের সঙ্গেও বসে। সব বৈঠকে বিএনপি মিত্রদের পরামর্শ দিয়েছে জুলাই সনদ নিয়ে অভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করতে। গণতন্ত্র মঞ্চ বৈঠকে প্রস্তাব করেছে, জুলাই সনদের আইনি সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মত নেওয়া যেতে পারে, যেমন অন্তর্বর্তী সরকারও আদালতের রেফারেন্সের ভিত্তিতে শপথ নিয়েছে। বিএনপি জানায়, এমন প্রস্তাব এলে তাদের আপত্তি নেই। সূত্র আরও বলছে, বিএনপি আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসবে, তখন নোট অফ ডিসেন্ট দেওয়া প্রস্তাবগুলো নিয়েও বিস্তারিত মতামত দেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিলে সেটা ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির তৈরি করবে। কোনো সমঝোতার দলিল কখনোই সাংবিধানিক ইনস্ট্রুমেন্ট হতে পারে না।
আমাদের সংবিধানের ভেতরেই বৈধ প্রক্রিয়ায় এই দলিলকে বাস্তবায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সংবিধানের উপরে প্রাধান্য দিয়ে কোনো দলিল চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না, বরং জুলাই সনদকে সংবিধানের ভেতরে রেখেই বৈধতা দিতে হবে। এখন শুনছিলেন জুলাই সনদ নিয়ে বিএনপির লিখিত মতামত এবং শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকের বিস্তারিত প্রতিবেদন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বহুল আলোচিত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী 4 সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চ পঞ্চম দিনের শুনানি শেষে এই রায়ের দিন ধার্য করেছেন। প্রসঙ্গত 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 আসামিকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। আরও 11 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্ট ওই মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। এরপর চলতি বছরের 19শে মার্চ সেই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত করেনি আপিল বিভাগ, আর তাই সবার নজর এখন 4 সেপ্টেম্বরের দিকে। উল্লেখ্য, 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন, আহত হন প্রায় 3 শতাধিক মানুষ। আর ওই দিন প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দল নেত্রী শেখ হাসিনা। এখন সবাই অপেক্ষা করছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত বিচারের দিকে দেশ এগোচ্ছে কিনা, নাকি আবারও নতুন কোনো মোড় নিচ্ছে এই বহুল আলোচিত মামলা। এখন শুনছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল বিভাগের রায় ঘোষণার তারিখ নির্ধারণের বিস্তারিত প্রতিবেদন। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল সহ 3 বাম সংগঠন। অপরাজেয় 71, অদম্য 24 নামে এ প্যানেল ঘোষণা করা হয় আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। এই প্যানেলে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, যা জাসদের ছাত্র সংগঠন। প্যানেল থেকে সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়। সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। আর সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম। ডাকসুর 28টি পদের মধ্যে আপাতত 13টি পদে প্রার্থী ঘোষণা করেছে এই প্যানেল। এছাড়া 2টি পদে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে। বাকি পদগুলোতে কারা থাকবেন তা পরে জানানো হবে বলে জানিয়েছেন নেতারা। ঘোষিত সম্পাদক পদগুলো হল মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয় সম্পাদক ফাহমিদা আলম, অঙ্কন ও চিত্রায়ন বিভাগ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব মাহমুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ; সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ ইবন হাসান জামিল; ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মাসফিকুজ্জামান তাইন; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান। এছাড়া কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সমর্থন দেওয়া হয়েছে সুরমি চাকমাকে। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সমর্থন জানানো হয়েছে জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্নিকে। সম্মানার্থে এ পদে কোনো প্রার্থী দেয়নি প্যানেল। প্যানেলের সদস্য মনোনীত হয়েছেন হাসিন, তোরপিতা ইসলাম অবধি, জুনায়েদ হোসেন এবং আদনান মোহাম্মদ মাহবুবুর রহমান। প্যানেল ঘোষণার সময় নেতারা বলেন, ডাকসু নির্বাচন শুধুমাত্র একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, বরং এটি মুক্তিযুদ্ধের আদর্শ, গণতান্ত্রিক চেতনা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। এখন শুনছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, বিসিএল সহ 3 বাম সংগঠনের যৌথ প্যানেল ঘোষণার বিস্তারিত প্রতিবেদন।